টানা এক যুগ ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে ২৭,০০০ কোটি টাকারও বেশি। তবে তা সিজিএর হিসাবের সাথে গড়মিল ৯৭,০০০ কোটি টাকা। যদিও এই সময়ে বছর ব্যবধানে ১৫.৫% প্রবৃদ্ধির কথা জানিয়েছে সংস্থাটি, যে হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। চলমান অবস্থায় তাই চলতি অর্থ বছরের রাজস্ব আদায় সম্ভব নয় বলেও জানিয়েছেন সাবেক এনবিআর চেয়ারম্যান। সরকারের আয়ের বড় যোগান আসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কাছ থেকে, তাই প্রতি বছরের বাজেটে গুরুত্ব দেওয়া হয় এ খাতকে। যদিও লক্ষ্যমাত্রা অর্জনে বরাবরই ব্যর্থ এনবিআর, যার রেশ সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরেও। তথ্য বলছে, সবশেষ অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪,১০,০০০ কোটি টাকা। তবে বছর শেষে পাওয়া গেছে ৪,৫ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে যা ২৭,০০০ কোটি টাকারও কম। যদিও আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি দেখানো হয়েছে ১৫.৫%, যাকে মূল্যস্ফীতির প্রভাবকই মনে করছেন বিশ্লেষকরা। আর অর্থনীতিবিদরা বলছেন, লক্ষ্য অর্জনের পরিসংখ্যানই বাস্তবসম্মত নয়, যেখানে রাজস্ব আদায়ে দুর্নীতিও বড় বাধা। পরে তারা রিভাইজড এস্টিমেট করে, যেটা দিয়ে ভিত্তিতে বাজেট তৈরি করা হয়, পার্লামেন্টে পেশ করা হয়, কিন্তু কোনো বছরই রিভাইজড এস্টিমেটও তারা অর্জন করতে পারে না। এই যে ১৫% প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, এটা আসলে কতখানি প্রবৃদ্ধি সেটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। আমাদের প্রত্যেকটা তথ্যের মধ্যেই গরমিল আমরা লক্ষ্য করছি। যে এনবিআর যে ফিগার বলছে, সেই ফিগারের উপরে আস্থা বা বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে, অথবা সে না যাচাই করেই সে বলছে। এই যে আমার প্রবৃদ্ধির বিষয়টা, এখানে একটা বিশেষ কারণে হয়তো একটু বাড়িয়ে দেখাচ্ছি, এটা তো না, আমার প্রকৃত প্রবৃদ্ধি হতে হবে। নানা কারণেই গেল কয়েক বছর ধরে মন্দা অবস্থায় দেশের অর্থনীতি। এমন অবস্থার মধ্যেই নতুন অর্থবছরে ৪,৮০,০০০ কোটি টাকার রাজস্ব লক্ষ্য নিয়ে কাজ করছে এনবিআর। এদিকে রাজস্ব আদায়ে বড় বাধা তৈরি করছে চলমান অস্থিরতা, যার প্রভাব এড়িয়ে কতটুকু সাফল্য দেখাতে পারবে এনবিআর, সে প্রশ্নই তুললেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান। আমাদের হিসাবায়ন ব্যবস্থায় আমাদের সার্বিকভাবে সুশাসন এবং জবাবদিহির পরিবেশের ভিতরে নানান ধরনের গলদ ঢুকে গেছে। এই গলদ থাকা ঠিক না, কারণ এটা কিন্তু সর্ববাদী একটা সমস্যার সৃষ্টি করবার কারণ। কনজিকিউটিভলি প্রত্যেক বছর তাদের শর্টফল হচ্ছে এবং শর্টফলের আকারটা বাড়ছে। আন্দোলনের কথা বাড়িয়ে দিলাম, পুরো অর্থনীতিটাই অনেকখানি থমকে আছে আগে থেকেই। আমাদের মূল্যস্ফীতির বিশাল চাপ আছে, আমাদের ডলারের সংকট আছে, আমাদের বিনিয়োগ থেমে গেছে। এনবিআর যখন ৩,৮২,০০০ কোটি টাকার রাজস্ব আদায়ের তথ্য দিচ্ছে, তখন সিজিএ বলছে রাজস্বের পরিমাণ ২,৮৫,০০০ কোটি টাকা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির ওয়েবসাইট হ্যাক হয়েছে। কে বা কারা ওয়েবসাইটটি হ্যাক করেছে তা এখনও জানা না গেলেও দুটি ছবি জুড়ে দিয়েছে হ্যাকাররা, যেখানে লেখা হ্যাকড বাই স্টুডেন্টস। রোববার রাতে এই ঘটনা ঘটে। তবে ওয়েবসাইট হ্যাক হলেও এর প্রতিটি লিঙ্ক এখনও চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। অগাস্ট মাসের জন্য ১১ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দর ১,৩৭৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোববার সন্ধ্যা থেকে কার্যকর হয় এই দাম। গেল জুলাই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৩৬৬ টাকা। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে নতুন এই দর নির্ধারণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কমিশন। ২০২১ সাল থেকে প্রত্যেক মাসের জন্য এই গ্যাসের দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ কল্যাণের কর ফাঁকি বাবদ ৬৬৬ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সকালে বিচারপতি খুরশিদ আলম সরকার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রায়ে বলা হয়, ২০১১ থেকে ১৫ সাল পর্যন্ত এই কর ফাঁকি দিয়েছেন ডক্টর ইউনূস। আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত ১১ মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। যেহেতু টেলিকমের সাথে গ্রামীণ
ডিভিডেন্ড পেয়েছে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিফোন, গ্রামীণ কল্যাণ কোনো ডিভিডেন্ড পায়নি, সেটা আদালত আমরা দেখালাম এবং আইনও দেখিয়ে আজকে আদালত শুনানি অন্তে খারিজ করে দেন। অর্থাৎ ওনাকে এখন যে আমাদের যে পাওনা যে দাবি আছে 666 কোটি টাকা, সেটা ওনাকে এখন দিতে হবে। এই রায়টা বিরুদ্ধে আমরা আপিল করব, যেহেতু এইখানে রায়ের টাকার কোনো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে লিগ্যালিটি, যে 15 বছর পরে এসে তারা রিওপেন করতে পারে কিনা পায়। চলমান পরিস্থিতিতে ক্রেতা কমেছে রাজধানীর বাজারে। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও স্বস্তি নেই দাম নিয়ে। তবে পেঁয়াজ, রসুন সহ মশলা জাতীয় পণ্যের দাম চড়া বরাবরের মতোই। একরাশ অনিশ্চয়তা, আতঙ্ক নিয়ে পেটের দায়ে ঝুঁকি উপেক্ষা করে বাজারে মানুষ উপস্থিতি কিছুটা কম। এমনিতেই চড়া মূল্যস্ফীতিতে নাজেহাল সাধারণ মানুষ। এ অবস্থায় সংকট আরও বেড়েছে। প্রয়োজনীয় নিত্যপণ্যের তালিকায় প্রথমে আছে চালের দাম। সপ্তাহ দুয়েকের ব্যবধানে কেজিতে বেড়েছে 3 টাকা পর্যন্ত, যার পেছনে চলমান সংকটকে দায় দিচ্ছেন ব্যবসায়ীরা। আন্দোলন, তারপর রাস্তায় যে বিভিন্ন সহিংসতা হচ্ছে, এগুলোর কারণে আসলে মূলত চালের দামটা একটু বেশি। বাজার ব্যবস্থার উপর সরকার নিয়ন্ত্রণ হারাই ফেলছে, এটা বাজারেই আমি দেখতেছি। আমি বাজারে আমি এই মাথা ওই মাথা বাজার ঘুরলাম, আই ক্যান পারচেজ। আমার যদি আমি 250 গ্রাম চাল খাই, সেখানে 200 গ্রাম খাইতে হবে। পার্সোনালি এখন খাওয়া কমায় দিতে হবে। আমার আপনার প্রাণের দামটা কম আছে, এটা কোনো দামই নেই। সকালে 7টার দিকে আসছি, এই পর্যন্ত কোনো বিসমিল্লাহ হয় নাই, তো এইভাবে চলতেছে। সংকটের প্রভাব মাছের বাজারেও। দাম ওঠানামা নিত্যদিনের ঘটনা। এই যেমন দিনের ব্যবধানে অধিকাংশ মাছের দাম কেজিতে বেড়েছে 50 টাকা পর্যন্ত। কালকে ভাবনা বেচছি 500 টাকা দিয়ে আনছি, আর 550। তা আমরা কিন্তু গাড়ি না চলে মাছ না এলে বেটা ভয় আয় না। চিন্তা করতেছি তার থেকে বেশি দাম হয়ে যাচ্ছে। 500 টাকার দাম 1000 টাকা হয়ে গেছে। আর ঘুরে ঘুরে আমার মাছ না কেনার চিন্তা করলাম যে চলে যাই। সবজিতেও মিলছে না স্বস্তি। পটল, পেঁপে, ঢেঁড়সের কেজি 150 টাকা হলেও বেগুন, করলা, কাঁকরোলের জন্য প্রতি কেজিতে গুনতে হচ্ছে 80 টাকা। আর কাঁচা মরিচের দর ঠেকেছে 280 টাকায়। বের হয়েছি, তাও নিরাপত্তা নাই, তোমাদের যাচ্ছি কি কোন থেকে বলতে পারবো না। স্বাভাবিক উপার্জন, তাদের বেঁচে থাকার কোনো উপায় নেই। হয় মরতে হইব, আর নাহলে কি করতে হবে আমরা জানি না। এই আয়ে এই বাজারে সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো সুযোগ মনে হয় থাকবে না। সব সবজির দামই বেশি। সরকার তো জনগণের দিকে তাকায় না, জনগণের দিকে তাকাইতো তো জনগণ আরো ভালো চলতো। নিত্যপণ্যের বাজারে কবে মিলবে স্বস্তি, এই এক প্রশ্নের উত্তর জানা নেই কারোরই। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। মধ্যপ্রাচ্যে উত্তেজনায় গেল 8 মাস ধরে টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $77, টেক্সাস ক্রুড অয়েল $73 বিক্রি হচ্ছে। বছরের শুরু থেকে তেলের দামে মাস প্রতি গড়ে 3% পরিবর্তন লক্ষ্য করা গেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির কারণে দামের পরিবর্তন বলে জানায় বিশ্লেষকরা। এদিকে ওপেক ও ওপেক প্লাস গ্রুপের তেলের উত্তোলনের ধারার পরিবর্তন বছর জুড়ে বাজারে প্রভাব ফেলবে বলেও ধারণা করা হচ্ছে। নির্বাচনে কমলার অংশগ্রহণে কমতে শুরু করেছে ট্রাম্পের সম্পদের পরিমাণ। মূলত ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের শেয়ারের দাম কমায় এই পরিস্থিতি। সিএনএনের তথ্য মতে গেল 21 জুলাই থেকে ট্রুথের শেয়ারের দর কমছে প্রায় 23%। অর্থের হিসাবে যার পরিমাণ $90 কোটি। তথ্য বলছে গেল 19 জুলাই পর্যন্ত ট্রাম্পের শেয়ারের দাম ছিল $400 কোটি বেশি। চলতি বছরের শুরুতেই শেয়ার বাজারে আসে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল। We choose the freedom to make decisions about your own body. We choose a future where no child lives in poverty, where we can all afford health care. শেয়ারের দরপতনে মন্দায় চলছে এশিয়ার পুঁজিবাজার। গেল সপ্তাহে বিশ্বের বড় বড় সব সূচকের পতনের পর এবার কমেছে এশিয়ার পুঁজিবাজারের লেনদেন, যেখানে জাপানের নিক্কি শেয়ারের লেনদেন কমেছে 4.6%। তাইওয়ানের প্রধান শেয়ার ও চিফ জায়ান্ট টিএসএমসির সূচক কমেছে প্রায় 7%। এছাড়াও দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারের সূচক কমেছে 5.5% এবং স্যামসাংয়ের কমেছে 7%। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।